আজকে উপরের টাইটেল দেখে বুঝতে পারতেছেন আমার শুরুর দিকে একটা কোয়েশ্চেন ছিল এমন, একটা প্রশ্ন ছিল এমন যে বিসিএস ক্যাডার যদি হইতে চান তাহলে সবার আগে বিসিএস পড়াশোনা বন্ধ করতে হবে। এটা নিয়ে অনেকের মাঝে একটা কনফিউশন তৈরি হয় যে ভাই বিসিএস পড়াশোনা বন্ধ করে আবার বিসিএস ক্যাডার হবো কীভাবে, এটা দিস ইজ কোয়াইট ইম্পসিবল। এই ব্যাপারটা আজকে ক্লিয়ার করব এবং আপনাদের জব পাওয়া বলেন বা কেরিয়ারের ক্ষেত্রে কি জিনিস ফলো করলে আপনারা ইজিলি যে কোনো জব বা কেরিয়ারে সফল হইতে পারবেন এটা নিয়ে আজকে আলোচনা করব। এবং যারা নতুন নিউ কামার ভার্সিটিতে নতুন উঠছেন অথবা ইন্টারে পড়তেছেন তাদেরও কী করা উচিত এই পুরো ব্যাপারগুলো নিয়ে আলোচনা করব। আমি যথেষ্ট লাউড কিনা, শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন কমেন্ট বক্সে। অ্যান্ড আপনারা একটু দ্রুত জয়েন করেন। যারা ভিডিওটা দেখতেছেন ক্লাসটা তারা একটু শেয়ার দিবেন, যাতে আপনার টাইম লাইনেও রেখে দিতে পারেন শেয়ার দিয়ে, যাতে অন্য সময় দেখতে পারেন। তাছাড়া বিভিন্ন গ্রুপ আছে ফ্রেন্ড সার্কেলে, তাদেরকেও উপকার করতে পারেন এটা শেয়ার দিয়ে। ওকে, আমি দেখি কতজন কারা জয়েন করছে। আমি 2 থেকে 3 মিনিটের মধ্যে শুরু করব। যে বিসিএস ক্যাডার হইতে চাইলে বা যে কোনো জব পাইতে চাইলে আসলে কি করা উচিত, কোন জিনিসটা ফলো করা উচিত, এই জিনিসটা নিয়ে মূলত হচ্ছে আজকে কথা বলবো। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? মাত্র আপনার ইন্টারভিউ দেখে আসলাম ঢাকা মেল প্ল্যাটফর্মে। হ্যাঁ, সো আমরা শুরু করব। আচ্ছা, প্রথম কথা হচ্ছে একটু শেয়ার করে দেন যারা জয়েন করছেন, এবং যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখবেন তারাও তাদের ফ্রেন্ড সার্কেলকে লিঙ্কটা শেয়ার করে দিতে পারেন, তারা যেন দেখে উপকৃত হয়। শেয়ার করলে আরেক বন্ধু আপনাকে ডিঙ্গে চান্স পাওয়া যাবে, এটা কখনোই হয় না। দুঃখিত। বরংস আপনি যদি তাকে কোনো কিছু শেয়ার করেন, ভালো কিছু, আপনি কোনো একটা জিনিস মিস করতে পারেন, সেও আপনাকে ওটা শেয়ার করবে, এর মাধ্যমে দুজনেই ভালো জায়গায় যেতে পারবেন। কিন্তু আপনি যদি আপনার বন্ধুকে কম্পিটিটর মনে করেন যে আমি যদি ওকে শেয়ার করি ভালো জিনিসটা, ও তো শিখে গেল, ও আজকে থেকে মানে প্রস্তুত হয়ে যাবে, এভাবে করে কখনোই বন্ধুকে বা নিজের ফ্রেন্ডকে কম্পিটিটর ভাববেন না। বিসিএস ক্যাডার হওয়ার জন্য সবার আগের বা ভালো জব পাওয়ার জন্য বা কেরিয়ারে ভালো করার জন্য সবার প্রথম উপদেশটা আমার পক্ষ থেকে এইটা উপদেশ, সেটা হচ্ছে নিজের বন্ধুকে কম্পিটিটর ভাবা যাবে না, নিজের ফ্রেন্ডকে নিজের কম্পিটিটর ভাবা যাবে না। এবং কখনোই কম্পিটিটর কত বড়, সে কত বেশি পারে, কত ভালো ইউনিভার্সিটি থেকে পড়ছে, সেই জিনিসগুলো নিয়ে কোনো অ্যানালাইসিস করা যাবে না। যেটা করতে হবে, আপনার নির্দিষ্ট বা টার্গেটের জায়গায় পৌঁছাইতে যেই স্কিলগুলা দরকার, যেই আপনার ঘাটতিগুলো আছে, সেইগুলা কিভাবে অর্জন করা যায়, সেগুলো ফুলফিল হয়েছে কিনা, এই জিনিসগুলো নিয়ে কাজ করতে হবে। তাহলে নাম্বার 1 উপদেশ হইল, হ্যাঁ, সবার আগে বিসিএস পড়া বন্ধ করতে হবে, এটা আলোচনায় আসতেছি। তবে একটা উপদেশ দিই, কেরিয়ারে ভালো করার ক্ষেত্রে বন্ধুকে কম্পিটিটর ভাবা যাবে না, বন্ধুকে প্রতিযোগী ভাবা যাবে না, ভাবা যাবে না। 2 নাম্বারটা ছিল কি, যে প্রতিযোগীকে নিয়ে না ভেবে নিজের ঘাটতিগুলো নিয়ে ভাবতে হবে এবং কাজ করতে হবে। প্রতিযোগীকে নিয়ে না ভেবে নিজের ঘাটতি নিয়ে ভাবতে হবে এবং কাজ করতে হবে। ভাবতে হবে এবং কাজ করতে হবে। হবে। তারপরে আসেন, সব সময় এখন থেকে, আজকে থেকে নিজের হিংসা মনের মধ্যে, পরশ্রী কাতরতা, অন্যজনের ভালো দেখে সহ্য হয় না, এইগুলা শেষ করে দিয়ে অলওয়েজ পজিটিভ মাইন্ডসেট তৈরি করতে হবে। অলওয়েজ পজিটিভ। পজিটিভ দুইভাবে হইতে পারে, এক, কেরিয়ারে আমি এই কাজটা করতে পারবো, আমি পরিশ্রম করলে আমি এটা করতে পারবো। এটা কেরিয়ার বলতে শুধু জব না, আমি সব কিছুর ক্ষেত্রে বলতেছি। এই পজিটিভ মাইন্ডসেট আপ। 2, মানুষ সম্পর্কে পজিটিভ ধারণা। অর্থাৎ ধরেন আমি একটা পোস্ট দিলাম যে আমার লাইফে আমি এই কোয়ালিটিগুলো অর্জন করছি, নেগেটিভ মানুষ কমেন্ট করবে নিজের ঢোল নিজে পিটাইতেছে,
ফ্লেক্স মারতেছে, হ্যাঁ, তারপরে হচ্ছে গিয়ে শো অফ করতেছে। আর পজিটিভ পিপল বলবে ভাইয়া আপনার এই গুণগুলো দেখে আমার ভালো লাগছে, আমি কিভাবে এগুলো অর্জন করতে পারি এই সম্পর্কে পরামর্শ দেন, অথবা আমিও এই গুণগুলো অর্জন করতে চাই, অথবা ভাইয়া আপনার লাইফে এগুলো অর্জন করছেন খুবই ভালো লাগছে, এরকম টাইপের। অর্থাৎ একটা গ্লাস যখন পূর্ণ থাকবে, অর্ধেক পূর্ণ, যে নেগেটিভ লোক তার মাথায় অটোমেটিক্যালি আনসারটা আসবে গ্লাসটা অর্ধেক খালি, যে পজিটিভ লোক তার মাথায় আসবে গ্লাসটা অর্ধেক পূর্ণ। এটা কেন বললাম, মানে সবসময় পজিটিভ মাইন্ডসেট রাখতে হবে, এইটাও চাকরি পাওয়ার বা কেরিয়ারে ভালো করার একটা টেকনিক। সবসময় এটা মন থেকে পজিটিভ আসতে হবে, এটা ভং ধরা যাবে না। এগুলো কোথায় কোথায় ঝামেলায় পড়বেন আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝাইতেছি। পজিটিভ মাইন্ডসেট রাখতে হবে, মাইন্ডসেট রাখতে হবে সব সময়। পজিটিভ দুই ক্ষেত্রেই, এক আমি পারবো, দুই হচ্ছে হিংসা বিদ্বেষ নেগেটিভ চিন্তা অন্য সম্পর্কে এই জিনিসগুলা করা যাবে না। কাউকে যদি আপনার পছন্দ না হয় তাকে অ্যাভয়েড করেন। আপনি তো তার পুরো লাইফ স্টাইল হিস্ট্রি জানেন না, তাহলে মাঝখান থেকে আপনি কমেন্ট করলেন। ধরুন ফর এক্সাম্পল ইদানিং আমি কিন্তু একটু ভাইরাল বিভিন্ন নিউজ চ্যানেলে, যে কেউ নিজের মতন করে মন্তব্য করতেছে কমেন্ট সেকশনে, বাট সে আমার লাইফের হিস্ট্রি জানে না, আমার প্ল্যান জানে না, হ্যাঁ, আমার ভিশন জানে না, আমার স্কিল সম্পর্কে তো ধারণা নেই, জাস্ট সে ওই ভিডিও সম্পর্কে দুই একটা কথা শুনে মন্তব্য করছে, হ্যাঁ খুবই আসছে, এরকম বিভিন্নভাবে নানানভাবে। সো এই কাজটা করা যাবে না, এটা কিন্তু নেগেটিভ মাইন্ডসেট এটা আপনাকে ভোগাবে। কোথায়? ভাইবা বোর্ডে, চাকরি ভাইবা বোর্ডে আপনাকে ভোগাবে। আপনি ভাইবা বোর্ডে হয়তো সব আগের থেকে প্রিপারেশান নিছেন যে যতই যাই বলুক আমি সবসময় পজিটিভ থাকবো, পজিটিভ কথা বলবো, হ্যাঁ, কিন্তু ট্রাস্ট মি, আপনি যদি নেগেটিভ মাইন্ডেড পিপল হন, আপনি কখনোই ভাইবা বোর্ডে নিজেকে আটকায় রাখতে পারবেন না। আপনার কাছে মনে হইতেছে আপনি পজিটিভলি আনসার দিতেছেন, কিন্তু অটোমেটিক্যালি আপনি নেগেটিভ মাইন্ডসেট আবার লোক হওয়ার কারণে আপনার আনসার নেগেটিভই যাচ্ছে। আপনার কাছে তো এটা নেগেটিভ মনে হচ্ছে না, কিন্তু ভাইবা বোর্ড বুঝতে পারতেছে এটা নেগেটিভ, ভাইবা বোর্ড বুঝতে পারতেছে এটা নেগেটিভ। ওকে, তো সবসময় পজিটিভ সেট আপ রাখতে হবে, সবসময় পজিটিভ মাইন্ডেড হইতে হবে। মাইন্ডসেট অথবা মাইন্ডেড বলি আমি। এখানে আমার ভাইবা বোর্ডে একটা কোয়েশ্চেন ছিল, অনেকে বলছেন ভাই এটার আনসারটা একটু বলেন। কোনটা? প্রথম কোয়েশ্চেন ছিল ফ্রিডম অফ স্পিচ কি, বলার স্বাধীনতা কি। আমি এটা আনসার করার পর আমাকে বলছে বাংলাদেশের মানুষ এত অসহিষ্ণু কেন, এই যে মানুষজন হুটহাট চিনে না জানে না ফেসবুকে একটা উল্টাপাল্টা মন্তব্য করে বসে এলো, এইটার কারণটা কি। প্রথম বলছে ফ্রিডম অফ স্পিচ কি, এটা আনসার করার পর বলছে এই অসহিষ্ণুতার কারণ কি, বাংলাদেশের মানুষ এত অসহিষ্ণু কেন। এই আনসারগুলা অ্যাকুরেটলি ম্যাডামকে বা স্যারকে আপনি হ্যাপি করতে পারবেন যখন আপনি নিজে পজিটিভ মাইন্ডসেটের লোক হবেন। তাহলে আমি কি আনসার দিচ্ছি এটা অনেকে জানতে চাইছেন, বলি। ফ্রিডম অফ স্পিচ বলাতে আমি বলছি ম্যাম আমি নিজের ভাষায় বলি, ঠিক আছে বলেন। আমি বলছি ম্যাম আমরা ততটুকুই কথা বলতে পারবো যতটুকু আইন লঙ্ঘন হয়। ম্যাম বললো কে শুধু কি আইন? বলছে জি না ম্যাম, এখানে এথিক্যাল এবং মোরাল ইস্যু আছে, এবং কাউকে যেন আমরা পার্সোনালি অ্যাটাক না করি আমার কথা দাঁড়ায়, ওই পর্যন্তই আমি ফ্রিডম অফ স্পিচ। ওই যে মানুষের স্বাধীনতা বলি না আমরা, স্বাধীনতা ততটুকুই করা যাবে যতটুকু আমার স্বাধীনতা আরেকজনের ক্ষতি না করবে, ততটুকুই আপনি স্বাধীন। সেই ফ্রিডম স্পিচের ওইভাবে দেওয়ার পর বলতে পারে বাংলাদেশের মানুষ এত অসহিষ্ণু কেন। আমি আনসার করলাম ম্যাম যে আমাদের ফাউন্ডেশনে দুর্বল। ফাউন্ডেশন দুর্বল, তাহলে কি কেন, কিভাবে দুর্বল? যে ম্যাম আমরা ছোটোবেলা থেকে আমাদের ফাউন্ডেশনটা স্ট্রংভাবে ডেভেলপ হয় নাই, তাহলে কি করা যায়? আমি বলছি আমরা জাপানিজ এডুকেশন মডেল ফলো করতে পারি। ওরা কি করে, ওদের বাচ্চাদেরকে ছোটোবেলা থেকেই মানে ভালো কাজ করা এবং সত্য কথা বলা এগুলো প্র্যাকটিক্যালি শেখানো হয়। তো ম্যাম আমাকে বললো যে তাহলে আমরাও তো বলি যে সদা সত্য কথা বলিবেন, এরকম। তা আমি বললাম আমরা আসলে এগুলো মুখস্থ করে আমরা প্র্যাকটিক্যালি শিখি না, আমরা থিওরিটিক্যালি শিখি, মুখস্থ করে পরীক্ষার খাতায় লিখি। হ্যাঁ, আমাদের শিক্ষাটা এতটুকুই সীমাবদ্ধ। সো ম্যামের আনসার আমার কাছে মনে হয়েছে ম্যাম এই আনসারে স্যাটিসফাইড এবং খুশি। তো আপনি হয়তো জানি না আপনি কি আনসার দিতেন, কিন্তু আমি বলছি ম্যাম আমাদের ফাউন্ডেশন দুর্বল। কেউ হয়তো বলতো পারিবারিক শিক্ষার অভাব, কেউ বলতো এই অভাব সেই অভাব, সরকারের সমস্যা, আমাদের সরকারি দোষ, এরকম বিভিন্ন নানানভাবে। বাট আপনি একটু পজিটিভলি আনসার দিলে হয়। আমার আইভি এর ভাইবা তো এরকম একটা কোয়েশ্চেন ছিল, খুবই ক্রুশাল,
এবং আমি নিজে ইমপ্রেস ছিলাম যে আমি পজিটিভ আনসার দিতে পারছি। তাহলে আসেন, কেরিয়ারে ভালো করতে গেলে সবার আগে নিজের বন্ধুকে প্রতিযোগী ভাবা যাবে না, এবং প্রতিযোগীকে নিয়ে না ভেবে নিজের ঘাটতি কোথায়, নিজের স্কিল কোথায় সমস্যা, সেগুলো নিয়ে ভেবে কাজ করতে হবে। নাম্বার 3, পজিটিভ মাইন্ডসেট সবসময় রাখতে হবে, পজিটিভ মাইন্ড বিল্ড আপ করতে হবে শুরু থেকেই। কারো সম্পর্কে মানে পজিটিভ, আপনি সবসময় একটা মানুষকে দেখলে, ধরেন আপনি আমার একটা কথা শুনলেন, আপনি যদি নেগেটিভ মাইন্ডেড লোক হন, আপনার ওই কথাটা শোনার সাথে সাথে আপনার চলে যাবে নেগেটিভ অ্যানালাইসিসের দিকে, কিন্তু যে পজিটিভ তার চিন্তা যাবে পজিটিভের দিকে। সো এটা কিন্তু ধীরে 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 ডেভেলপ করতে হবে, আদারওয়াইজ কপালে খারাপই আছে। এই যে দেখেন, আমি আন্ডারএস্টিমেট করে বলছি না, অনেকে প্রচুর রিটেন দেয়, প্রচুর প্রিলি দেয়, তারপরেও ফেল করে। কিন্তু আমার ব্যাংকের প্রথম রিটেন, কৃষি ব্যাংকে সিনিয়র অফিসার হয়েছি, প্রথম রিটেন প্রথম ভাইবা পাস করছি, বিসিএস এর প্রথম রিটেন প্রথম ভাইবা পাস করছি। আমি খুবই লিমিটেড কয়েকটা পরীক্ষা দিছি, প্রিলির মধ্যে কয়েকটা পরীক্ষায় ফেল করছি, বাট যেইখানে আমি প্রিলি ক্র্যাক করছি রিটেন আমার মিস হয়নি। হ্যাঁ, এরকম হয়েছে, ভাইভাতেও ক্র্যাক করছি। আমি অনেক আগে চাকরির পড়াশোনা ছেড়ে দিছি, আসলে 44-এর পর থেকে 4-5 বছর আগে ছেড়ে দিয়ে এন্টারপ্রেনারশিপের দিকে প্ল্যান করতেছিলাম। তো আচ্ছা, যাই হোক, আসেন, এইটা হচ্ছে প্রথম আপনাদের প্রতি আমার উপদেশ বা পরামর্শ অথবা সাজেশন, যে যেভাবে নিতে পারেন। যারা জুনিয়র তারা উপদেশ হিসেবে নিতে পারেন, যারা সিনিয়র তারা সাজেশন বা পরামর্শ হিসেবে নিতে পারেন। এবার আসেন, এই যে আমি লিখলাম, বিসিএস ক্যাডার হইতে হইলে বিসিএস পড়া বন্ধ করতে হবে। ওকে, এইটার মানে কি, এটা আমি কেন বললাম? এটা শুরু করার আগে দেখি আমার সাথে কারা কানেক্টেড আছেন, একটু কমেন্ট করেন। কারা কোথা থেকে কিভাবে শুনতেছেন একটু দেখি আমি, আমার সাথে কারা কারা কানেক্টেড আছে। ওকে, আপনি কোন হলে ছিলেন? আমি বঙ্গবন্ধু হলে ছিলাম এবং আইবি এর হোস্টেলে ছিলাম 2 বছর এর বেশি সময়। এবার আসেন, প্রথম কথা হচ্ছে আমাদের একটা সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে আমরা ছোটোবেলা ধরেন এই শিখছি, বিসিএস ক্যাডার সম্পর্কে অনেক হাইপ থাকার কারণে বা অনেকের এটা লক্ষ্য থাকার কারণে বা এটা পছন্দের জায়গা থাকার কারণে ইন্টার থেকে কেউ কেউ আবার অনার্স লেভেল প্রথম বর্ষ থেকে বিসিএস পড়া শুরু করি। বিসিএস জার্নিটা কি? বিসিএস হচ্ছে MP3 বই কিনি, ডাইজেস্ট কিনি, বিভিন্ন প্রকাশনীর বই কিনি, বা বিভিন্ন ভাইদের থেকে বলো ভাই বিসিএস কেমনে প্রিপারেশন নিতে হয়। বাট এইটা সবচেয়ে ভুল ধারণা যে বিসিএস প্রিপারেশন নিয়ে আপনি বিসিএস ক্র্যাক করবেন, এটা খুবই কম সংখ্যক মানুষের ক্ষেত্রে হয়। মূল ব্যাপার, যারা ভালো করে, বা আপনি মনে করেন যে আমি বলছি আমি অল্প পড়ছি, অল্প পড়ে আমি বিসিএসে ক্র্যাক করছি, আরেকটু বেশি পড়লে হয়তো আরও উপরের দিকে যাইতে পারতাম, মাঝখানে যদি আমি প্রিপারেশনটা না ছেড়ে দিতাম 44-এর রিটার্নের সময়। এখন অল্প কিভাবে পড়লাম বা কেন অল্প পড়ে কিভাবে ক্র্যাক করলাম? এই যে 4 লাখ প্রিলি দিল, সেখান থেকে 16-17 হাজার রিটেন, সেখান থেকে ভাইবা দিল 12,000, আর জেনারেল ক্যাডার মাত্র 449 জন, এর মধ্যে আমি একজন। তাহলে এত অল্প পড়ে কিভাবে হইল? আসলে আমি অল্প পড়ি নাই, ব্যাপারটা হচ্ছে আমি বিসিএস অল্প পড়ছি বাট বিসিএস এর কোয়েশ্চেন আনসার করার মতন যে ক্যাপাসিটি, অ্যানালাইসিস পাওয়ার, আইকিউ, তারপরে হচ্ছে যেই বুদ্ধি অথবা পড়াশোনা, এগুলা আমি আমার ভার্সিটি লাইফ, ইন্টার লাইফ, এগুলাতে ডেভেলপ করে ফেলছি। আপনার একটা জিনিস মাথায় রাখবেন, আমি একেবারে লিখে দিচ্ছি আপনাকে, বিসিএস এর লিখিত পরীক্ষায় আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, আপনি রিটেন পরীক্ষার আগে যা পড়ছেন তা 50%ও আপনি আনসার করতে পারবেন না। বিসিএস এর ধরেন আপনি প্রিলি টিকলেন, আপনি রিটেন দিবেন, ওই রিটেনের জন্য যা পড়ছেন, ধরেন 4 মাস 5 মাস 6 মাস যতদিনই পড়েন, ওইখান থেকে মাত্র 50%-এরও কম আপনি আনসার করতে পারবেন। তাহলে বাকি 50% হচ্ছে আপনার প্রিলির প্রিপারেশনটা কত স্ট্রংলি নিছেন, কত প্র্যাকটিক্যালি নিছেন, ডাহা মুখস্থ করেন নাই, এই বাংলাদেশের রাজধানী ঢাকা এরকম করে মুখস্থ করেন নাই, নাম্বার 1। নাম্বার 2, আপনার স্টুডেন্ট লাইফে আপনি স্কিল ডেভেলপমেন্টে কত অ্যাক্টিভ ছিলেন, এখানে এটা বুঝতে হবে। আপনার খাতার প্রেজেন্টেশন আপনার আইকিউর উপর নির্ভর করে।
আপনি সারা বছর মুখস্থ করছেন, আতেলের মতন পড়াশোনা করছেন, সেটাতে কোনো কাজে আসবে না। যার আইকিউ ভালো সে তত সুন্দরভাবে আপনার সে কম লিখে, আপনার সে বেটার প্রেজেন্টেশনের মাধ্যমে সে আপনার চেয়ে কয়েক গুণ বেশি নাম্বার আদায় করে নেবে। সো এখানে আইকিউ ডেভেলপমেন্টের ব্যাপার আছে। তাহলে যেটা বললাম, রিটেনের প্রিপারেশন আপনি মাত্র 50% লিখতে পারবেন, আর বাকি 50% আপনার প্রাত্যহিক লাইফ, আপনার প্র্যাকটিক্যাল লাইফ, আপনার পড়াশোনার স্টাইল, আপনার আইকিউ, আপনার অ্যানালাইসিস পাওয়ার, এই সব কিছু নির্ভর করবে। এবং একজন ভালো ক্যান্ডিডেট যে একবারে বিসিএস ক্যাডার হয়ে যায় বা দ্বিতীয়বারই তার পছন্দের সর্বোচ্চ ক্যাডারটা পায়, টপ নচ ইয়াটা পায়, বা কম ভাইবা দেয় তারপরও সহজেই চাকরি পাওয়া যায়, আপনার সাথে পার্থক্য তৈরি হবে তার এই জায়গাটায়, এই 50%-এ। ওই 50% তার কাছে ডেভেলপ করা কোনো ব্যাপার না, ওইটা সেও সময় পায়, আপনিও সময় পান, তার সাথে আপনার পার্থক্য হয় এই জায়গায়, এই জায়গায় পার্থক্যটা হয়। তাহলে এখন কি করা উচিত? এখন সবার আগে যারা একেবারে ইন্টেন্স বিসিএস এর জন্যই আসেন, যেমন 46 বিসিএস এর রিটার্ন দিবেন ক্যান্ডিডেট, তাদের ক্ষেত্রে আমি একটা ভিন্ন সাজেশন দিব একটু পরে। কিন্তু যারা নতুন ভার্সিটিতে প্রথম উঠছেন অথবা ইন্টারে আসেন, তারা বিসিএস ক্যাডার না, মানে আমি জাস্ট কেরিয়ার সংক্রান্ত একটা আলোচনা করি, যেটা আপনি যেই সেক্টরে যান, বিসিএসে যান, ব্যাংকে যান, আইএলস দেন, ফ্রিল্যান্সিং করেন, সব জায়গায় যেন কাজে লাগে, এরকম একটা ইয়া করি। সবার আগে যেই কাজটা আপনার করতে হবে, যেই যেই স্কিলগুলো আপনার এখন থেকে সচেতন হওয়া উচিত সেগুলো একটু মাথায় রাখেন। নাম্বার 1, যদি আপনার সুযোগ থাকে যে বিতর্ক ক্লাবে যুক্ত হওয়ার, যদি সুযোগ থাকে, অবশ্যই অবশ্যই ডিবেটিং ক্লাব মানে বিতর্ক ক্লাব এ যুক্ত হবেন। এবং বর্তমানে একটা বাজে ট্রেন্ড আছে যে আমি প্রেসিডেন্ট সেক্রেটারি হওয়ার জন্য ভাইদেরকে তেল মারা, এটা আমাদের সময় অনেকের ক্ষেত্রে ছিল। সো এই কাজটা করা যাবে না। ডিবেটিং ক্লাবে আপনি যুক্ত হবেন একান্তই আপনার নিজের উন্নতির জন্য। এরপরে আপনি যখন অ্যাক্টিভলি ডিবেট ক্লাবে লেগে থাকবেন, আপনি হয়তো রাজনৈতিক কারণে কোনো ক্ষেত্রে হয় প্রেসিডেন্ট সেক্রেটারি হইতে পারবেন না হল ডিবেটিং বা সেন্ট্রাল ডিবেটিং ক্লাবে, বাট ভাইস প্রেসিডেন্ট, তারপরে জয়েন্ট সেক্রেটারি, এগুলো পর্যন্ত হবেন। ওইখান থেকে আপনার লিডারশিপ স্কিলটা হবে। তাহলে বিতর্ক ক্লাব আপনাকে কিভাবে হেল্প করবে? প্রথম কথা হচ্ছে আপনার বিশ্লেষণ ক্ষমতা বাড়াবে, বিশ্লেষণ। দ্বিতীয়টা হচ্ছে আপনার যৌক্তিক উত্তর করার, এটা ভাইবা হোক বা হচ্ছে ইয়াতে হোক, যৌক্তিক উত্তর করার ক্ষমতা বাড়াবে, বিশ্লেষণ, যৌক্তিক উত্তর। দ্বিতীয়ত কথা বলার দক্ষতা, কথার দক্ষতা আমরা লিখি। চতুর্থত লিডারশিপ, লিডারশিপ। এইখানে যৌক্তিক আর কথার মধ্যে আমি আরেকটা সাব পয়েন্ট আনতে চাই, সেটা হচ্ছে টু দ্য পয়েন্টে কথা বলা। ধরেন বিসিএস এ একজন রিটার্নের মধ্যে প্রচুর লিখে ফেলছে, বাট আসল কথা আসে নাই, বাট আরেকজন জানতে চাইছে যে এইটার সম্পর্কে আপনি কি মনে করেন, আপনার মতামত বিশ্লেষণ করেন। তখন সে আনসার দিল, এটা সম্পর্কে আমি এটা মতামত করি কারণ এর পিছনে কয়েকটি যুক্তি আছে, নিচে আলোচনা করা হলো। 1 নম্বর যুক্তি এই, 2 নম্বর যুক্তি এই, 3 নম্বর যুক্তি। আরেকজন আনসার করছে, বাংলাদেশে এটি একটি সামাজিক সমস্যা, এই সমস্যা বাংলাদেশে সারা দেশে ছড়িয়ে পড়েছে, যদি এখনই এটা শেষ না করা যায় তাহলে সমস্যা আরও বেড়ে যেতে পারে। এক্ষেত্রে আমরা মনে করি বা বিশেষজ্ঞরা মনে করে, এই যে ঘুরাইতেছে দরকার নাই, এত ঘুরানোর দরকার নাই। আপনি জানতে চাচ্ছে যেমন 45 বিসিএসে 12,000-এর মতন পরীক্ষা আছে, 12,000 একটু বেশি, পাস করছে 6,500। এবং আমি বিশ্বাস করেন 45 বিসিএসে পড়াশোনা করিয়ে নাই। এখন বলতে হবে ফ্লেক্স মারা শুরু করে দিয়েছেন, নিজের ঢোল নিজে পেটাইতেছেন, বাট না, ওই 44-এর প্রিলির প্রিপারেশান, 44-এর অর্ধেক প্রিপারেশান এবং আমার ব্যক্তিগত লাইফ, এটার একটা কারণ আছে। 45 বিসিএসে অর্ধেক ফেল করা আর আমি কম পড়ে পাশ করে ফেলার পিছনে কারণ আছে। 45 বিসিএসের প্রায় সব কোয়েশ্চেনই, ইংলিশ তো অনেক কঠিন আসছে, আমার ইংলিশ নিয়ে ভাবতে হয়নি, আমি আসলে ম্যাথ খারাপ করছি। সত্যি কথা বলতে আমি ম্যাথে বেশ ভালো, যারা আমার আগে ম্যাথ ক্লাস দেখছেন তারা বুঝবেন, কিন্তু আমি ম্যাথ অনেক খারাপ করছি। এটার কারণটা কি? কারণ ম্যাথ হচ্ছে এমন জিনিস, আপনি যতই পারেন না কেন
আগে সময়টায় পরীক্ষার আগে যদি আপনি প্র্যাকটিস না করেন, ম্যাথটা আপনি অর্ধেক রাস্তায় ভুলে যাবেন। আমার ক্ষেত্রে এটা হয়েছে, কারণ আমি তো পড়ি নাই। ম্যাথ ছাড়া বাকি সব সাবজেক্ট আমার দুর্দান্ত হয়েছে না পড়ি। এটার কারণটা হচ্ছে 45 বিসিএসের 95% কোয়েশ্চেন এরকম আসছে, নিজের ভাষায় ব্যাখ্যা করুন, এটা সম্পর্কে আপনি কি মনে করেন যৌক্তিকভাবে তুলে ধরুন, এরকম নিজের মতামত বিশ্লেষণ। ওই বিশ্লেষণ ক্ষমতা যেহেতু আমি নিজে ডেভেলপ করছি, তাই আমার এটা সহজ হয়েছে। ম্যাথ খারাপ করার কারণ কি? আপনি ম্যাথ আগে প্র্যাকটিস করি নাই আমি, কারণ আমি তো পড়ি নাই বলছি। ম্যাথ ভালো করলে 45 যদিও ভাইবা হচ্ছে হয়তো দিব না, কারণ এখন তো অলরেডি এন্টারপ্রেনারশিপের দিকে যাওয়ার কারণে এটা। যাই হোক, সো জার্নি এখানেই শেষ আমার। তারপরে আমি আপনাদেরকে যে জ্ঞানগুলো দিই, সো এখানে আপনার এই জায়গাটায় যেটা হবে, টু দ্য পয়েন্টে কথা বলার দক্ষতা অর্জন হবে। টু দ্য পয়েন্টে কথা বলার দক্ষতা অর্জন হবে। তাহলে ডিবেটিং ক্লাব আমার লাইফে এইগুলা আমি খাতার মধ্যে বিশ্লেষণ করে আনসার সুন্দরভাবে করছি, আমি যৌক্তিক কথাগুলো তুলে ধরার চেষ্টা করছি, এই কারণে প্রবলেম, এই হচ্ছে সমাধান। বিতর্কের মধ্যে ডিরেক্ট এটাই থাকে যে মাননীয় স্পিকার, বাংলাদেশে এই সমস্যা আছে, আমরা যদি এই সমাধানগুলো করি তাহলে এটা সমাধান হয়ে যাবে। সো যৌক্তিক ডিরেক্ট আনসার করা আর কথা বলার দক্ষতা, এবং কথাগুলো কি যৌক্তিক আপনার এরকম যুক্তি দিয়ে, এবং যুক্তিগুলো কিন্তু পজিটিভ যুক্তি হয়। তো এটা ভাইবা বোর্ডেও আপনার কাজে দেয়। আরেকটা হচ্ছে লিডারশিপ, এটা একটা গেল ডিবেট ক্লাব। প্লাস এরপরে আসেন, আমরা এমন হয়েছে না বিসিএস এর কম্পিউটার মুখস্থ করি, কিন্তু আমি যেটা হয়েছে, আমি হয়তো মানে অনেকে মনে করতে পারে ভাই আপনি অনেক মেধাবী তাই কারণে পারছেন না। ট্রাস্ট মি, আমি অনেক পরিশ্রমী। আমি আমার স্টুডেন্ট লাইফে অনেক পরিশ্রম করছি, সো আমার অন্য লাইফে আমার পরিশ্রমটা একটু কম করা লাগছে। বা এই যে আপনাদেরকে আমি পড়াই, অনেক স্টুডেন্ট আমার যারা ব্যাচ পুরোপুরি কমপ্লিট করে বা আমার পুরো কোর্স যারা করে ঠিক মতো, তাদের 90, আমি সব স্টুডেন্ট বলতেছি আমি, যারা কন্টিনিউ করে, অনেকে আছে মাঝখান থেকে 2-3টা ক্লাস করে ব্যস্ত হয়ে গেছে, করে নেই আবার আসছে। যারা কন্টিনিউ করে, আমার ধারণা 95%-এরও বেশি স্টুডেন্ট আমার ক্লাস, আমার পড়ানোর স্টাইল পছন্দ করে। এটা আমি স্টুডেন্টদের থেকে স্বেচ্ছায় জানতে পারি, বা আমি জানার চেষ্টা করি মাঝে মাঝে বিভিন্নভাবে। তো পছন্দ করে। এই ডেভেলপমেন্টটা কোত্থেকে আসছে? এই যে আমি আপনাদের সাথে এখন কথা বলতেছি, আপনাদের সাথে আই কন্ট্যাক্ট ঠিক রেখে, মুখের কথা ভাষা ঠিক রেখে, উচ্চারণের অনেকখানি ঠিক রেখে, এবং আমার যে জেস্টার পোস্টার এগুলা ঠিক রেখে তারপর কথা বলতেছি। এই জিনিসটাও কিন্তু ক্লাসের জন্য আপনার মনোযোগ ধরে রাখতে, ইভেন আমার ক্লাসে আমি প্র্যাকটিক্যালি বিভিন্ন ঘটনা উল্লেখ এক্সাম্পল এনে পড়াই, যার কারণে মনোযোগ ধরে রাখা যায়। এগুলা কিন্তু কোয়ালিটি, এগুলা ধীরে 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 ডেভেলপ করতে হয়। তো অনেকে মনে করতে ভাই আপনি মনে অনেক মেধাবী, এই কারণে না ভাই। এবং অনেকে মনে করে ভাই আপনি মনে অনেক বড় লোক, এটাও না। আইবিএ থেকে পড়ছি, অনেক পার্সোনাল লাইফের হিস্ট্রি এখন বলবো না, বাট অনেক স্ট্রাগল করে পড়াশোনা করছি, এতটুকু মাথায় রাখেন। সো যারা মনে করতেছে, এবং আমার এগ্রি এন্টারপ্রেনারশিপ বিসিএস ক্যাডারের পদ ছেড়ে এগ্রি এন্টারপ্রেনারশিপে আসা অনেকে কমেন্ট করে বাপের মনে অনেক টাকা, ট্রাস্ট মি, বাপের অনেক না, টাকাই নেই, নিজের টাকায় পড়াশোনা করছি। না, নিজের টাকায় পড়াশোনা না, ফ্যামিলির টাকায় পড়াশোনা করছি, কিন্তু বিজনেস বা এইসব ক্ষেত্রে নিজের এফোর্ট দিচ্ছি, এটা হচ্ছে কথা। আচ্ছা আসেন, তারপরে ওই যেটা বলতেছিলাম, কম্পিউটার যে স্কিলটা, এটা আমি নিজেই মাস্টার্সের পরে শুরু করছি, মাস্টার্স বলতে অনার্সের পরে শুরু করছি, কিন্তু আমার বিসিএস এর কম্পিউটার একেবারে ইজি মনে হয়েছে। কেন? কারণ কি? কারণ আমি কম্পিউটার চালানো, ডিভাইস, এগুলো সম্পর্কে কিছু হইলেও আপডেটেড থাকার চেষ্টা করছি। আমি টেকনোলজিতে অনেক বেশি প্রো ব্যাপারটা এমন না, বাট এগুলো আপডেট রাখার চেষ্টা করছি। সফটওয়্যার হার্ডওয়্যারের ব্যাপারগুলো আসলে কী, কেবল কাজ করে আমরা বিসিএসে মুখস্থ করি, কন্ট্রোল ভি দিলে পেস্ট হয়, কন্ট্রোল সি হইলে হয় কপি হয়, কন্ট্রোল এম দিলে পাওয়ার পয়েন্ট স্লাইডে আরেকটা নতুন স্লাইড তৈরি হয়। এগুলো মুখস্থ করা লাগে, কিন্তু আমার তো মুখস্থ করা লাগে নাই। সে কম্পিউটার স্কিলটা খুবই জরুরি। এটা কম্পিউটার বলবো না, শুধু টেকনোলজি। আপনারা অনেকে ইমেল দিয়ে কিভাবে ওয়েবসাইটে অ্যাড হইতে হন এটাই জানেন না, আবার আপনারা বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন দেখেন। হাউ ক্যান ইট বি পসিবল? এখনকার বিসিএস ক্যাডার যারা হচ্ছে তারা বেশিরভাগই 98% অনেক বেশি স্মার্টার। শুধু পড়াশোনা করে তারা হয় না, বেশিরভাগ ক্ষেত্রেই 2-1 জন এমনি থাকতে পারে, খুবই কম, তাও তারা আবার অনেকগুলা বিসিএস দিয়ে হইতে পারে। আমি এরকম যারা অনেকগুলা বিসিএস দিয়ে কাটার হয়েছে তারা আবার মানে জ্ঞান নাই ব্যাপারগুলো, এরকম বুঝাইতেছি না, মানে আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি যে এরকম হইতে পারে। তাহলে টেকনোলজি এই জিনিসটা সম্পর্কে আইডিয়া রাখতে হবে। এখন এআই কি, চ্যাট জিপিটি কি,
ইমেল, ইউটিউব, ফেসবুক এগুলো কেমনে কী করে, এগুলো নতুন আপডেটের ভার্সনটা কী। অনেকে আমাকে বলে ভাই ফেসবুকে সব রেকর্ড ভিডিও দিয়ে দেন। আরে ভাই ফেসবুকে নতুন হচ্ছে 60 দিনের বেশি লাইভ ক্লাস থাকবে না, 3 মাসের বেশি রেকর্ড কোর্স থাকে না, 1 মাসের বেশি লাইভ ক্লাস থাকবে না, 60 দিনের বেশি রেকর্ড ভিডিও ফেসবুকে রাখা যাবে, নাম্বার 1। নাম্বার 2, ফেসবুকে আমার রেকর্ড কোর্সটা দিলে এগুলো ডাউনলোড করে পাইরেট করে ফেলবে। আমি কেন কিভাবে দিব? খালি বললেই হবে ভাই ওয়েবসাইট কঠিন লাগে। কী রে ভাই, এখন টিকিট হইতে শুরু করে সব কিছু ওয়েবসাইটে কাটতে হয়। লাইভের এখন শপিং হইতে শুরু করে টিকিট, যে কোনো বুকিং, অ্যাপ্লিকেশান সব ওয়েবসাইটে করতে হয়। আপনি ওয়েবসাইট চালাতে পারেন না কেন? এটা তো আপনার ব্যর্থতা। সেই ব্যাপারগুলো মাথায় রাখতে হবে। তাহলে টেকনোলজি নলেজ। এখন আসেন, তারপরে আসি আমরা। এরপরে আমি যেটা নিয়ে আপনাদের কাজ করি সেটা হচ্ছে ইংলিশ। এখন ইংলিশের সমস্যা হচ্ছে আমরা শুরুতেই পড়ি বিসিএস ইংলিশ, ব্যাংক ইংলিশ, আইএলস ইংলিশ, এসএসসি ইংলিশ, এসএসসি ইংলিশ। বাট ভাই এত কিছুর ভরে ইংলিশটাই শেখা হয় না। এখন বলতে পারেন ভাই এসএসসি ইংলিশ আবার কী জিনিস, আর শুধু ইংলিশ আবার কী জিনিস আছে। এসএসসি ইংলিশ যখন আপনি পড়বেন তখন আপনি ডিরেক্ট ফোকাসড হয়ে যাবেন যে আচ্ছা এসএসসিতে এই সিলেবাস আছে, এই সিলেবাস দিয়ে ধরে আমি আগাবো এবং আমার ভালো নাম্বার, এই সিলেবাসটা কমপ্লিট করলে আমি ভালো নাম্বার কীভাবে পাইতে পারি, আপনার ফোকাস থাকে ওদিকে। তখন আর মূল ইংলিশটাই শেখা হয় না। বিসিএসের ক্ষেত্রেও সেম, আইএলসের ক্ষেত্রেও সেম। কিন্তু আপনি যদি ইংলিশ পারেন, ভাই আমি নিজে স্পিকিং ট্রেনিং করাইছি, আইএলস সম্পর্কে আমার অনেক ভালো ধারণা আছে। আইএলসের একটা কোচিং আমি ইংলিশ স্পিকিং করাইতাম বা ট্রেনিং করাইতাম ছোটোখাটো পরিসরে। তারপর আমি বিসিএসে ইংলিশে ট্রাস্ট মি একটা শব্দ ঠিকমতো পড়ি নাই। আমি শুধু সিলেবাসে কি আছে সেটা জেনে গেছি এবং জাস্ট কিভাবে আনসার করলে ভালো হবে সেগুলো অ্যানালাইসিস করে গেছি। যেমন একটা সামারি কিভাবে লিখতে হয়, কত লাইনে লিখলে ভালো মার্ক পাওয়া যাবে, এতটুকু দেখে গেছি। সামারি তো আমি শিখি নাই, প্যাসেজ থেকে কোয়েশ্চেন আনসার তো আমি মুখস্থ করে যাই নাই। তারপর ভোকাবুলারি মুখস্থ করে যাই, কারণ আমি আগে থেকে এগুলো পারি, কারণ আমি ইংলিশ শিখছি। এই ব্যাপারটা মাথায় রাখতে হবে। তো শুধু ইংলিশ শিখবেন, তারপরে আপনার পরীক্ষার আগ মুহূর্তে 2-3 মাস, 4 মাস, 5 মাস আগে, বা মানে আমি এটা বলতেছি স্টুডেন্ট লাইফের হিস্ট্রি, আপনি যখন পাশ করে যাবেন পরীক্ষা দিবেন তার 1 বছর আগে, 6 মাস আগে, তখন আপনি বিসিএস বা আইএলস দেওয়ার আগে আইএলসের, এসএসসির পরীক্ষার আগে এসএসসি। কিন্তু আপনার পুরো জার্নি ধরে সবার আগে ফোকাস থাকবে আমি ইংলিশ শিখব, ইংলিশটাকে ইংলিশের মতন করেই শিখবো। এটা একটা ভাষা, এটা বাংলা ভাষা যেভাবে শিখছি সেভাবেই শিখবো। আমাদের প্রবলেমটা হচ্ছে ইংলিশ স্ট্রাকচার দিয়ে শিখি, এক ফাইলে যথেষ্ট এরকম টাইপের শিখতে চাই। তারপরে হচ্ছে দ্রুত শিখে ফেলতে চাই মনে ভাষা। ভাই আপনার 3 মাসের কোর্স করলেই কি আমি পেরে যাব? এটা একটু এম্বারেজিং কোয়েশ্চেন। 3 মাসের কোর্স করলে আপনার জার্নি সহজ হয়ে যাবে, আপনি অনেক যত কনফিউশন আছে হয়তো ক্লিয়ার হয়ে যাবেন। কিন্তু নিজে প্র্যাকটিস না করলে আপনি 3 মাসে কেমন শিখবেন? আর 3 মাসে আপনি আমার মতন প্রো হয়ে যাবেন? আমি তো 8 বছর ধরে স্টুডেন্ট পড়াই। সো ব্যাপারটা এটা না, ব্যাপারটা হচ্ছে 3 মাসের আপনার জার্নি সহজ করবে, বাকি আর 6 মাস প্র্যাকটিস করলে আপনি একটা ফ্লুয়েন্ট রাইডিংয়ে চলে আসবেন, এরকম হইতে পারে ব্যাপারটা। এবং আমাদের এই জয়েন ইংলিশের প্ল্যাটফর্মে আমি সোফার যা পড়াই সবই শুধু ইংলিশ শেখানোর জন্য এবং ভাষা। যারা আমার ফ্রি হ্যান্ড রাইটিং কোর্স করছেন তারা এটা স্বীকার করতে বাধ্য হবেন যে ভাই আপনি প্র্যাকটিক্যালি ইংলিশটাকে শেখান, বেশিরভাগই আশা করি। ঠিক আছে, তাহলে আমাদের এখানে কি কি করাই? আমি ইংলিশের রাইটিংটা আমি প্রচুর পরিমাণে ফোকাস করাই, এইটাই আমার ধারণা। এটা করলে ইংলিশ রাইটিং, স্পিকিং এবং রিডিং ক্লিয়ার। আর লিসনিং তো নর্মাল ব্যাপার, লিসনিং তো শোনার ব্যাপার, লিসনিংও ক্লিয়ার হবে। তারপরে আসেন ভোকাবুলারি ঝামেলা হয়, আমাদের ভোকাবুলারি কোর্স আছে। নিউজ পেপার দেখে দেখে, রিডিং পড়ে পড়ে আমরা অনেক সময় বুঝি না, অনেক খুঁটিনাটি জিনিস কেন হইলো কীভাবে হইলো জানি না, তাহলে আমার ওইরকম একটা কোর্স আছে। প্লাস ট্রান্সলেশন, ট্রান্সলেশন কোর্সটা হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং কোর্সটা আপনি করলেন, এটা হচ্ছে ধারাবাহিকভাবে টপিক ধরে ধরে পড়াই আমি। যেমন কুড হ্যাভ দিয়ে কীভাবে বাক্য করতে হয়, শুড হ্যাভ দিয়ে কীভাবে বাক্য করতে হয়, সাপোজ টু দিয়ে কীভাবে বাক্য করতে হয়, সো ফার, সো অন, সো দ্যাট, হ্যাড বেটার, ওড রেতার, ওড রেদার, রেদার দেন, কীভাবে বাক্যে ব্যবহার করতে হয়, এগুলা কি অর্থ দেয়, হ্যাঁ, বা এগুলো বাক্যে থাকলে কেমন অর্থ দিবে, বা বাংলায় কেমন কেমন কথা থাকলে ওড রেদার দিয়ে লিখতে হয়, এগুলো ফ্রি হ্যান্ড রাইটিংয়ে শেখাই। ট্রান্সলেশন কোর্সটা হচ্ছে র্যান্ডম বাংলা, এর মধ্যে কুড হ্যাভের ব্যবহারও আসতে পারে, রেদার দেনও আসতে পারে, তখন ওইখানে জাস্ট ব্যাখ্যা করার জায়গা নেই, ওইখানে যদি বলে দেই যে এই সিচুয়েশনে আমরা কুড হ্যাভ ব্যবহার করি। ওইটা হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিংয়ের পরে আরেকটু প্র্যাকটিসের জন্য ট্রান্সলেশন কোর্সটা করাই, বা ট্রান্সলেশন কোর্সটা আছে রেকর্ডেড। এটা আবার অনেকে বিসিএস দেয়, ব্যাংক এক্সাম দেয়,
বা যারা নতুন কম পারে ভোকাবুলারি মাথায় আসে না তাদের জন্য ট্রান্সলেশন কোর্সটা এফেক্টিভ হইতে পারে। সো এটা হচ্ছে আমি এই জন্য 3টা কোর্স মিলে কম্বো প্যাকেজে নিয়ে গেছি। এখন বলতে ভাই আপনি তো এখন স্কিলের কথা বলতে গিয়ে আপনার কোর্স এরিয়া করান না, এটা একটু ব্যাখ্যা করে অনেকের কনফিউশন থাকতে পারে। কোর্স করার দরকার নাই, নিজে নিজে ডেভেলপ করতে বলে কোনো দরকার নাই। কম্বো প্যাকেজের ভিতরে এই 3টা কোর্স দিয়ে দিছি এবং 50%-এর উপরে কোর্স ফি একেবারে রিডিউস করছি। আমার কোর্স ফি একেবারে কম। আচ্ছা, ভোকাবুলারির 25টা ক্লাস মাত্র 300-350 টাকা করাই, নিউজ পেপারের 40টা ক্লাস, ট্রান্সলেশনের 40টা ক্লাস, এগুলো 400 টাকা 300 টাকা। এরপরেও সব মিললে 1050 টাকা হওয়ার পরে এখান থেকে 50% ছাড় দিয়ে 525 টাকা। আপনি এখানে কি পাবেন? ভোকাবুলারি কোর্স, ট্রান্সলেশন কোর্স, আরেকটা হচ্ছে নিউজ পেপার থেকে বেসিক ইংলিশ 3টা কোর্স। এই 3টা কোর্স আপনার ইংলিশের ভিত মজবুত করবে, আপনাকে ইংলিশ শেখাবে, ওভারঅল ইংলিশের সকল কনফিউশন প্রায় দূর করবে আমার ফ্রি হ্যান্ডরাইটিং কোর্স। এবং ফ্রি হ্যান্ডরাইটিং কোর্স পড়াবো আপনাদের আরও এক্সপার্ট হইতে হবে, তখন ভোকাবুলারি ভালো অ্যাডভান্স লেভেলে ভোকাবুলারি পারতে হবে। তারপরে প্র্যাকটিক্যাল লাইফে আমি তো সেন্টেন্স দিয়ে আপনাকে শেখালাম, তারপরে নিউজ পেপার থেকে অ্যানালাইসিস করে বিভিন্ন খুঁটিনাটি বিষয় এখানে ধরাই দিছি এবং ট্রান্সলেশনটা আরও অ্যাডভান্স লেভেলের এখানে প্র্যাকটিসটা হইলো। এই 3টা কোর্স আপনার ইংলিশকে মজবুত করবে। অনেকে বলেন ভাই কোনটা আগে করব? আমি বলি ফ্রি হ্যান্ডরাইটিং আগে করেন, সামর্থ্য থাকলে দুইটা একসাথে করেন। ভোকাবুলারি, নিউজ পেপার আর ফ্রি হ্যান্ডরাইটিং একসাথে করলে ভালো এফেক্টিভ হবে। আর ফ্রি হ্যান্ডরাইটিংটা শেষ করার পর ট্রান্সলেশন কোর্সটা এক করবেন। এটা যেহেতু একটা কম্বো প্যাকেজ, এটা নেওয়ার পরে এই দুইটা আর ফ্রি হ্যান্ডরাইটিং একসাথে চালাবেন, তারপরে যে ট্রান্সলেশনটা ধরবেন। আর যদি মনে হয় যে ভাই এখন সামর্থ্য নাই, তাহলে যে করবেন ফ্রি হ্যান্ডরাইটিংটা আগে করবেন, তারপরে এটা নেবেন। সাথে মানে আমার এখানে আপনি শুধু ইংলিশটা শেখার জন্য কমপ্লিট ব্যাপার আছে পুরোপুরি। আরেকটা কি, সেটা হচ্ছে বই, আমার ফ্রি হ্যান্ডরাইটিং বই। বাজারে আমি মনে করি আগামী 1 বছরে সবচেয়ে টপ লেভেলের, টপ প্রায়োরিটি রাইটিংয়ের বা ইংলিশ শেখার বই হবে আমার ফ্রি হ্যান্ডরাইটিং বই। ইনশাল্লাহ এই বিশ্বাসটা আমার আছে, স্টুডেন্ট ফিডব্যাক থেকে বলতেছি। এটা এখন একটু স্টক আউট আছে মার্কেটে, আগামী মাসের শুরুর দিকে চলে আসবে ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে বই, কম্বো প্যাকেজ আর ফ্রি হ্যান্ডরাইটিং, এই 3টা জিনিস আমাদের কাছে আছে। পরবর্তীতে আমাদের কিছু সলিউশন আরও আনবো, সেটা হচ্ছে আইএলসের প্যাসেজগুলো, জটিল প্যাসেজগুলো পড়ে স্টুডেন্টদের সমস্যা হয়, এটার একটা রেকর্ডেড কোর্স আসবে। এসএসসি স্টুডেন্টদের জন্য প্যাসেজ বা ইংলিশ ভালো করে পড়ার জন্য একটা কোর্স আসবে, আলাদা 2টা কোর্স। এগুলো হয়তো প্যাসেজ পড়াইয়া সুন্দর করে বোঝাই দেওয়া, এইটা হতে পারে। তারপরে হচ্ছে আপনার আপাতত ফ্রি হ্যান্ড রাইটিংটা হয়তো পুরো রেকর্ডেড কোর্স নিয়ে আসবে আস্তে ধীরে। যাই হোক, সো যেটা বললাম, স্কিল ডেভেলপ করতে হবে। আমরা যেটা করি শুরুতেই বলি ভাই বিসিএস এর ইংলিশ কি আসে, বিসিএস এর সিলেবাস ওইভাবে পড়তে থাকি না, শুধু ইংলিশ ডেভেলপ করেন। আবারও বলতেছি, শুধু ইংলিশ ডেভেলপ করেন, তাহলে যে কোনো জায়গায় কাজে লাগাতে পারবেন। পরীক্ষা লাস্ট মোমেন্টে আপনার কাছে অনেক সময় মনে হতে পারে, ধরেন আপনার একটা বন্ধু সেকেন্ড ইয়ার থেকে বিসিএস পড়া শুরু করছে, আর আপনি বিসিএস পড়েন নাই, ধরেনও নাই, অনার্স লাইফ পুরো লাইফেই আপনার কাছে মনে হতে পারে ভাই ও তো সেকেন্ড ইয়ারে, তাহলে ও 2.5-3 বছরে তো আমার থেকে অনেক আগায় গেছে। আর আপনি ওদিক দিয়ে কী করছেন, আপনি ইংলিশ পারেন না, ইংলিশ শিখছেন, কম্পিউটার সম্পর্কে ধারণা রাখছেন, বহির্বিশ্বে কী চলতেছে সেগুলো ধারণা রাখছেন, বিভিন্ন অ্যানালাইসিস ভিডিও দেখেন, বিতর্ক করতেন। আপনার কাছে অনেক সময় বা অন্যজনের কাছে মনে হতে ভাই এ বিসিএস কার্ডার হবে, এ অনেক দূর আগায় গেছে। বাট এই সবার আগে লাড্ডু মারে, সবার আগে এই হচ্ছে 5-7টা বিসিএস দিয়ে অনেক ক্ষেত্রে, আমি সবার ক্ষেত্রে বলি না, কারো কাছে লাক ফেভার করে না, সেটা হইতে পারে। লাককে আমি বিশ্বাস করি অনেক বেশি ইনশাল্লাহ, কিন্তু একটা শব্দ আছে, একটা সেন্টেন্স আছে, ফরচুন ফেভার্স দ্য ব্রেভ, সাহসীদের এই ভাগ্য সহায় হয়। সো এই ব্যক্তিটা বেশিরভাগ সময় লাড্ডু মারবে। আর আপনি সারা বছর ধরে, সারা কেরিয়ার জুড়ে কি আপনি এসব বিসিএস এর ধরেনও নাই, আপনি কেরিয়ার নিয়ে চিন্তা করেন, আপনি শুধু স্কিল কি নাই, কি পারি না, ভালো স্টুডেন্টটা আপনার বিশ্ববিদ্যালয়ের টপ নোচ স্টুডেন্টের কি কোয়ালিটি আছে, আমার কীভাবে নাই, বইয়ের বিশ্বের স্টুডেন্টদের কি কোয়ালিটি আছে, আমার কি নাই, আপনি সারা জীবন ওদিকে ঘুরছেন। আপনি দেখবেন যে পরীক্ষায় বসবেন, প্রথম পিলি পাস করবেন, প্রথম রিটেন পাস করবেন, প্রথম ভাইভাই আপনি ক্র্যাক করবেন, বেশিরভাগ ক্ষেত্রে এটাই হয়। সো এই ব্যাপারটা মাথায় রাখতে হবে, ইংলিশের স্কিল শিখতে হবে। তারপরে আসেন আমাদের যেটা ফোকাস করতে হবে, বিভিন্ন ভালো বই পড়তে হবে। হুমায়ুন আহমেদের হিমু মিশিয়ালি বই আমার সব শেষ, প্রায় আমার যতটুকু ধারণা।
তারাশঙ্কর, বঙ্কিম, রবীন্দ্রনাথ, নজরুল, তারপরে হচ্ছে নিমাই ভট্ট, আরও যা যা রাইটার ছিল, শরতের অনেক উপন্যাস পড়ছি আমি, এগুলা পড়ছি। এখন বলতে পারেন ভাই উপন্যাস পড়ে আর আমার কীভাবে, উপন্যাসে অনেক গল্প থাকে, অতীতের অনেক হিস্ট্রি থাকে, উপন্যাসে অনেক সামাজিক বাস্তবতা থাকে, এগুলো আপনার আইকিউ ডেভেলপ, আপনার কোনো কিছু রিলেট করা বাস্তব লাইফের সাথে, এক্সাম্পল টানা, তারপরে হচ্ছে নতুন তথ্য পাওয়া, এগুলোর ক্ষেত্রে অনেক কাজে দেয়। সো ভালো বই পড়বেন, শুধু উপন্যাস না, হিস্ট্রিক্যাল বিভিন্ন বই পড়বেন, যেখানে যত আর্টিকেল ভালো ভালো তথ্য পাবেন সেগুলা শিখার চেষ্টা করবেন, জানার জন্য। এটা বিসিএসে কাজে লাগবে সেই জন্য না, জানার জন্য অবশ্যই শিখবেন। তাহলে আমি এখানে আসলে এটাকে ভিডিও দেই, ভালো কিছু ভিডিও দেখবেন। আমি প্রচুর পরিমাণে ন্যাশনাল জিওগ্রাফির ভিডিও দেখতাম, ইচ্ছা করে জানতাম, জানার জন্য। তারপরে আল জাজিরা হইতে বিভিন্ন, আল জাজিরার একটা পর্ব ছিল এরকম বিভিন্ন হিস্ট্রিক্যাল ইভেন্ট, যেমন ধরেন আপনার 1979 সালে ধরেন কোনো এক বিপ্লব হয়েছিল একটা, ইরানের বিপ্লব মনে হয় এটা, ইরানের বিপ্লব। এই বিপ্লবটা কিভাবে হইল, হ্যাঁ, কি কি হিস্ট্রিক্যাল গ্রাউন্ড আছে, কিভাবে কারা আক্রমণ করলো, এই রিলেটেড একটা ভিডিও পাইছিলাম মোস্ট প্রবাবলি। এরকম হিস্ট্রিক্যাল ইভেন্ট পাওয়া যায় বিবিসিতে, আল জাজিরাতে, আরও অন্যান্য বিভিন্ন এই জায়গায় বিভিন্ন আছে। এইগুলা ভালো করে একটু দেখবেন, এগুলো পারতে হবে না, তথ্য মুখস্থ করতে হবে না, বাট এগুলো আপনার অ্যানালাইসিস পাওয়ার বাড়াবে। এগুলো একটা দুইটা তথ্য আপনার কোনো জায়গায় হুট করে কাজে লেগে যাবে। ঠিক আছে, আমি আমার আরেকটা ভিডিও বানানটা বলেছে, আমি আরেকটা ভিডিওতে আমি বলছিলাম যে আমার 44-এর বিসিএসে এমন একটা কোয়েশ্চেন ছিল, শ্রীলঙ্কার ডাচ ডিজিজ, শ্রীলঙ্কার অর্থনীতির ধস থেকে বাংলাদেশ কি শিখতে পারে, এরকম একটা কোয়েশ্চেন ছিল 44-এ। আমি ওই 44-এ ডাচ ডিজিজ থিওরিটা যুক্ত করে দিছিলাম। এটা কিন্তু কমন পড়ার মতন কোয়েশ্চেন না পুরোপুরি, কিন্তু ডাচ ডিজিজ মানে কোনো একটা দেশের অর্থনীতির বৈদেশিক আর্নিং যদি একটা নির্দিষ্ট সোর্সের উপর বেশি নির্ভরশীল হয়, তাহলে ওই দেশটা ডাচ ডিজিজে আক্রান্ত। শ্রীলঙ্কার ট্যুরিজমের উপর অর্থনীতি নির্ভরশীল, বাংলাদেশের অর্থনীতি পোশাক খাতের নির্ভরশীল, তাহলে বাংলাদেশ ডাচ ডিজিজে আক্রান্ত। তাহলে শ্রীলঙ্কা থেকে আমরা শিক্ষা নিতে পারি আমাদের অর্থনৈতিক আর্নিংটা ডাইভার্সিফাইড করতে হবে, আমাদের প্রোডাক্ট আরও রপ্তানি নির্ভর প্রোডাক্ট বাড়াইতে হবে, এরকম তথ্য দিয়ে আসছি। এই যে থিওরিটা রিলেট করতে পারা এবং এই থিওরিটা আমি শিখছি জানার জন্য বা বোঝার জন্য, এই জিনিসটা মাথায় রাখতে হবে। ইভেন আপনি বিসিএস রিটেন পড়ার সময়ও ডাহা মুখস্থ না করে সুন্দর করে বুঝে বুঝে পড়েন, অ্যানালাইসিস করে ভেবে ভেবে পড়েন, দেখবেন কাজে লাগবে। তার মানে ভালো কিছু ভিডিও দেখবেন, এবং যেখানে যা পান পৃথিবীর, যেখানে যা পান সব থেকে কিছু না কিছু শেখার চেষ্টা করতে হবে, যা পান শিখতে হবে এবং একটা শেখার মানসিকতা আপনাকে রাখতে হবে। ভালো করে শোনেন, এই পয়েন্টে আসি। আপনার জুনিয়র থেকে আপনার শেখার অনেক কিছু আছে। জুনিয়র যদি কোনো কিছু শেয়ার করে আপনার সাথে, মনোযোগ দিয়ে শোনেন। এমন হইতে পারে এটা আপনি জানেন কিন্তু সে আবার এক্সট্রা তথ্য দিতে পারে। আবার আপনি জানেন, আপনি আরেকজনকে পাত্তাই দিচ্ছেন না, যে ধুর এটা মনে হচ্ছে ওরতে আমি ভালো জানি। ব্যাপারটা হচ্ছে এমন না, এমনও হইতে পারে সে এক্সট্রা কিছু তথ্য হইতে পারে, আগে তারটা শোনেন, যদি এক্সট্রা তথ্য পান এমন হইতে পারে। আবার এমন হইতে পারে পরে আপনি সার্চ করে দেখলেন আসলে আপনারটা ভুল না সঠিক। আমি প্রায় সময় এমন করতাম, আমি শুনতাম, ধরেন শুনে পরে কি করতাম, সার্চ করতাম। ধরেন আমার কাছে আমারটাই রাইট মনে হইতেছে, কিন্তু তারপরে ওই পাশেটা শুনতাম, শুনে ওর সাথে আর্গুমেন্টে না যাইয়া সার্চ করতাম। সার্চ করে তখন যদি তথ্য ভালো পাইতাম তাহলে আমার একটা নতুন কিছু শেখা হয়ে গেল। এই ব্যাপারটা মাথায় রাখতে হবে। সো যারা আমার সাথে জয়েন করছেন, আপনাদের কি কি কোয়েশ্চেন আছে একটু দেখার চেষ্টা করি। পেজে মেসেজ করেন ফ্রি অ্যান্ড কোর্স সম্পর্কে জানার জন্য। যারা এখন আমরা মাত্র গ্র্যাজুয়েশন করলাম তাদের জন্য বলবেন কাইন্ডলি। হ্যাঁ, আচ্ছা, এবার আসেন তাহলে আমরা কি বুঝলাম। এইসব বিসিএস পিছনে, চাকরির পিছনে ছোটা বাদ দেন, স্কিলসের পিছনে ছোটেন। এআই নিয়ে একটু পড়াশোনা করেন, টেকনোলজি নিয়ে পড়াশোনা করেন। স্কিল কোথায় নাই? ও প্রেজেন্টেশন স্কিল, যেটা ওই যে ডিবেটের মধ্যেই আছে। তারপরও আমার আইবিএতে আসার কারণে আমি, আপনার সবাইকে আইবিএতে চান্স পাইতে হবে ব্যাপারটা এমন না। যারা আইবিএতে পড়ে না তাদের প্রেজেন্টেশন স্কিল নাই, আছে, অনেকেরই আছে।
তাহলে এখান থেকে আমি এক্সট্রা একটা জিনিস যোগ করি, সেটা হচ্ছে প্রেজেন্টেশন। হ্যাঁ, এটা আমি স্টুডেন্ট লাইফ থেকেই, আমি যখন 3rd ইয়ারে পড়ি 4th ইয়ারে পড়ি তখন থেকে ইংলিশ স্পিকিং ট্রেনিং করাই। হ্যাঁ, ওটা শেখার জন্য অল্প অল্প করে তখন ট্রেনিং করাইতাম, আস্তে আস্তে আমি এই জায়গায় এসে পৌঁছাইছি। সো প্রেজেন্টেশন স্কিল যেটা আপনার ভাইবা বোর্ডে বিভিন্ন জায়গায় কাজে লাগবে। তারপরে পরীক্ষার আগ মুহূর্তে যায় আপনি পড়া শুরু করবেন। পরীক্ষার আগ মুহূর্তে, এর আগে এত বেশি পড়ার দরকার নাই বা এইসবের দরকার নাই। পড়বেন, ওই যে বললাম ভালো বই পড়তে, এখানে তো আপনার বিসিএস পড়া হয়ে যাবে। ওই যে বিতর্ক করলাম আমি, সেখানে তো আমার পড়া হয়ে গেছে। আমি তো অনেক থিওরি ব্যাখ্যা করতে পারি, আমি তো যৌক্তিক টু দ্য পয়েন্টে কথা বলতে পারতাম, তাই না? তারপরে আইবি এর প্রিপারেশন নিছিলাম আমি, ওইটা এখানে আসলে উল্লেখ করতেছি না, এটা স্কিল আমার জন্য স্কিল, কিন্তু সবাই তো আর আইবিতে যাবে না। কিন্তু আমি আইবি এর প্রিপারেশন নিছি। অনেকে বলছে ভাই আর্টসের স্টুডেন্ট আইবিতে চান্স পায় না, আর্টসের স্টুডেন্ট আইবিতে চান্স পায় না, কিন্তু আমি ওইটাকে জেদ হিসাবে নিছি, আর্টসের স্টুডেন্ট চান্স পাবে। যদিও আমি বাই ডিফল্ট আর্টসের স্টুডেন্ট, কারণ আমার এসএসসি যেই মাদ্রাসা থেকে করছি সেখানে অন্য কোনো গ্রুপ ছিল না, শুধু আর্টস, সবাই আর্টসে পড়তো, গ্রামের প্রত্যন্ত মাদ্রাসা। সো এটা এখন আইবিএতে পড়ার কারণে আমি যেহেতু অ্যানালিটিক্যাল এবিলিটি আছে আইবিএতে, সেখানে আমার আইকিউ ডেভেলপ হয়েছে। ইংলিশ তো এই যে ইংলিশ আমরা গ্রামার ধরে 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 পড়ি, আইবিএর কোয়েশ্চেন জীবনে এভাবে সলভ করতে পারবেন না। রিডিং হ্যাবিটের মাধ্যমে বলতে সাথে সাথে পড়ার সাথে সাথে বুঝতে হবে যে এটা ভুল আছে। আমি যদি বলি আপনি ভাত খাইছস, আপনি ভাত খাইছস, তখন আপনি ধরে ফেলতে পারেন ভাই আপনার তো ভুল আছে, আপনি ভাত খাইছস তো হয় না, খাইছেন হয়, অথবা তুই ভাত খাইছস হয়। তাহলে এই যে ধরে ফেলতে পারছেন, এটা কিন্তু গ্রামার দিয়ে অ্যানালাইসিস করে ধরেন নাই, এখানে গ্রামাটিক্যাল ব্যাকরণগত ভুল আছে, কিন্তু আপনি ব্যাকরণ দিয়ে ভুলটা ধরেন নাই। সো এই ধরনের ব্যাপারটা ডেভেলপ করতে হবে। এবং ম্যাথ সুপার ডুপার অ্যানালাইসিস করে বেসিক ক্লিয়ার করে এখানে আসা লাগে। তারপর ইংলিশ, তারপরে ইংলিশ রাইটিং, তারপরে ভাইবা। এই জায়গাটায় আমার আইবিএ অনেক বেশি হেল্প করছে। আইবিএতে চান্স না পাইলেও আমার কোনো আফসোস থাকতো না। আমার যারা বলছে চান্স পাবি না, হুদাই সময় নষ্ট করবি, কারণ আমি মাস্টার্স করি নাই, আমার ঢাকা ইউনিভার্সিটি ফিলোসফি ডিপার্টমেন্ট ছিল, সেখান থেকে মাস্টার্স না করে ওই মাস্টার্সের বছর আইবিএর প্রিপারেশন নিয়েছিলাম। তো বলছে খুব যখন ধরা খাবা তখন বুঝবা। আমি বলছি আমি ধরা খাবো পৃথিবীতে বলতে কিছু নাই। আপনি যখন কোনো একটা কিছু করবেন, তার মানে সেটা থেকে আপনি হয় শিখবেন, না হয় আপনি মানে হারার কিছু নাই, এখানে হারার কিছু নাই। আমি এখানে যদি নাও টিকতাম, আমার এই নলেজগুলো আমাকে কাজে দিত জব সেক্টরে। বুঝছেন ব্যাপারটা? সো এই হচ্ছে ব্যাপার। এখন অনেকে বলছেন ভাই আমি এখন অনার্স শেষ, আমার তো বিতর্ক করার আর জায়গা নাই, কিন্তু আপনার এখনও ভালো বই পড়ার জায়গা আছে। আপনার কাছে মনে হইতে পারে ভাই আমি যদি এখন বইটই পড়া শুরু করি, এখন ইংলিশের এত ডিটেলসে স্কিল ডেভেলপ শুরু করি, আমার তো সময় অপচয় হবে। আসলে সময় অপচয় হবে না, ঘুরে ফিরে আপনি 4 বছর পরে চাকরি পাবেন, 3 বছর পরে চাকরি পাবেন। হ্যাঁ, তা আপনার দেখা গেছে যে আপনি 3 বছর পরে চাকরি পান, প্রথম 2 বছর আপনি স্কিলে খরচ করেন, সমস্যা কোথায়? আর 1 বছর আপনি পার পেয়ে যাবেন। কিন্তু দেখবেন আপনার যে বন্ধুটা ওই স্কিলে ফোকাস না করে ওই 3 বছর শুধু পড়াশোনা করতেছে, সে 3 বছর না, জীবনের শেষ বয়সে গিয়ে চাকরি পায় কিনা সন্দেহ আছে। সো যারা মনে করতে ভাই আমি যে এখন 2-3 আমি ধরি মানে ঘুরে ফিরে 3-4 বছর পরেই সবাই চাকরি পায় গ্র্যাজুয়েশন শেষ করার পর, মানে সরকারি চাকরিগুলোর ক্ষেত্রে বলি, তো তাহলে আপনি এখন মনে করতে ভাই আমি প্রথম 2 বছর যদি শুধু স্কিলের পিছনে ছুটি, আমি যদি বিসিএস কেন্দ্রিক বা চাকরি কেন্দ্রিক পড়াশোনা না করি, তাহলে তো আমি পিছিয়ে গেলাম। আসলে আপনি পিছান নাই, আপনি আসলে ওই ধনুকের মতন, তীরের মতন কিছুক্ষণ পিছনে আসছেন। এটা পিছনে আসছেন যেন সামনে যাওয়ার গতি অনেক বেশি হয়। আপনার 2 বছর স্কিলে টাইম ওয়েস্ট করছেন না, এটা বিনিয়োগ করছেন, ইনভেস্ট করছেন। এবার পরবর্তী 1 বছরে ধাপ অনেকগুলা জব পাওয়া শুরু করবেন। কিন্তু আপনার বন্ধু 3 বছর ধরে পড়ছে, 4র্থ বছরে চাকরি পায় না, 5ম বছরে পায় না, তখন ঘুরে ফিরে আবার আসি স্কিল ডেভেলপে। আমার এখানে কোর্স করে কখন অনেকে ভাই আমার তো বিসিএস ক্যান্ডিডেট, আমি 47-এর প্রিলিপ দিব, 47 অ্যাপ্লাই করছি, এখন পড়তে আসে। আরে ভাই আপনি ইন্টার থেকে আমার কাছে বলতে ইন্টার থেকে স্কিলটা ডেভেলপ করবেন। আপনি এসএসসি থেকে স্কিল, আমার ব্যাচে 7-8-এর স্টুডেন্টও আছে, আবার 2 বার বিসিএস দিয়ে রিটেন ফেল করছে এমন স্টুডেন্টও আমার ব্যাচে আছে, আবার অ্যাডভোকেট বা ভালো ভালো জায়গার লোকও আছে, আবার 7ম শ্রেণী 8ম শ্রেণীর স্টুডেন্টও আছে। আপনার ওইখান থেকেই ডেভেলপ করা উচিত, এটা ওই ছোটোবেলা থেকেই। সুযোগ নাই যেহেতু ওইখানে করেন নাই, এখন করেন। একাডেমিক লাইফ, অনেকে বলে ভাই হ্যাঁ আমি তো এখন ভার্সিটিতে মাত্র ভর্তি হয়েছি, আপনার কোর্সটা করবো আরও 3-4 বছর পরে জবের আগ মুহূর্তে। আরে ভাই এইখানেই তো আপনি পিছিয়ে গেলেন।
আপনি কেন জবের আগে করবেন? আপনি একাডেমিক ইংলিশে আনসার করেন, একাডেমিক প্রশ্নগুলো ইংলিশ ভার্সনে আনসার করেন, ইংলিশ শেখেন, শিখে ইংলিশ ভার্সনে আনসার করেন। বা একাডেমিক থেকে ইংলিশটা ভালো করে শিখলে আপনার জবের আগে কেন পড়া লাগবে? এটা আবার কি কথা? ইংলিশ কি জবের আগে পড়ার জিনিস? স্কিল কি জবের আগে পড়ার জিনিস? স্কিল ডেভেলপ করতে হবে। আমি আশা করি বুঝাইতে পারছি। সো এখন যারা নতুন গ্র্যাজুয়েশন শেষ করছেন তারা 1 বছর 1.5 বছর একটা টাইম ফ্রেম তৈরি করেন, যারা স্কিলের পিছনে শুধু ছুটবেন, শুধু স্কিলের পিছনে, জবের পিছনে না। জবের বই পাশাপাশি রাখেন, অল্প করে পড়েন দরকার হলে, হ্যাঁ এরকম, কিন্তু শুধু স্কিলের পিছনে ছুটেন। আমি বলতেছি আপনি আপনার যে বন্ধুটা একই সাথে আপনারা দুইজন অনার্স শেষ করছেন, আপনি 1.5-2 বছর স্কিলের পিছনে ছুটছেন, আপনার বন্ধু জবের পড়াশোনা ছুটছে, ধরেন দুইজনে একই ভার্সিটি লেভেলে ঠিকঠাক কোনো পড়াশোনা করেন নাই, এরকমই আপনি তার আগে জব পাবেন এবং তার চেয়ে ভালো বেশি জব পাবেন। তার আগে না পাইলেও সে হয়তো ছোটোখাটো জব আপনার আগে পেয়ে যাবে, আপনি তার চেয়ে বড় জব পাবেন এবং আপনি বেশি জব পাবেন, অনেকগুলো জব পাবেন একসাথে। এটা মাথায় রাখতে হবে। সে ধরেন আপনার আগে পড়াশোনা করে একটা টুম করে ছোটো জায়গায় ঢুকে গেছে চাকরিতে, কিন্তু আপনি 2 বছর স্কিল ডেভেলপ করতেছেন, আপনিও যাবেন উপরের অনেক উপরে, তার সাথে তখনই আপনার ফারাক তৈরি হয়ে যাবে। সো ডোন্ট কম্পেয়ার উইথ হিম, জাস্ট ফোকাস অন ইউর স্কিল অ্যান্ড ট্রাস্ট মি, ভালো করবেন লাইফে। এই হচ্ছে আমার আজকের কথা। আমি একটু রিক্যাপ করি। শুরুতে বলছি বন্ধুকে প্রতিযোগী ভাবা যাবে না, বন্ধুর সাথে সবসময় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে ভালো কিছু শেয়ার করতে হবে একজন আরেকজনকে। প্রতিযোগী নিয়ে ভাবা যাবে না, প্রতিযোগী কত বড়, ভাবতে হবে নিজের ঘাটতি কোথায়। সব সময় পজিটিভ মাইন্ডেড লোক হইতে হবে আপনাকে যদি ভালো করতে চান। এখানে বলছিলাম বিসিএস এর পড়া বন্ধ করতে হবে, কারণ কি বিতর্ক যদি সুযোগ থাকে এই স্কিলগুলো আপনাকে দিবে। প্রেজেন্টেশন স্কিল বাড়াইতে হবে, প্রেজেন্টেশন স্কিল। বিতর্ক তো এখন সুযোগ না থাকলেও যারা অনার্স শেষ করে ফেলছেন তারা এখন যে কোনো টপিক নিয়ে নিজে নিজে কথা বলেন, গুছায় কথা বলার চেষ্টা করেন। অন্যরা যারা প্রেজেন্ট করতেছে ওই ভিডিওগুলো দেখার চেষ্টা করেন। এই যে জেস্চার, হাতের জেস্চারের উপরে কিন্তু অনেক সময় অনেকে কথা বলার সময় হাত রাখার জায়গা পায় না, এরকম করে এখানে রাখবো না এখানে রাখবো, এরকম করে। বাট আপনি দেখেন আমি যখন কথা বলি আপনার একটা সময় পরে গিয়ে বুঝবেন যে স্কিলটা আপনাদের অনেক বেশি দরকার। দেখেন এই যে হাতের জেস্চারগুলা, এগুলো কিন্তু অনেক, এগুলো আমার অটো চলে আসবে, এগুলো আপনারা হয়তো এখন ধরে ইয়া করে লাগতে পারে, কিন্তু আমার এটা অটো চলে আসে। এই ব্যাপারগুলো মাথায় রাখতে হবে। প্রেজেন্টেশন এখনই, টেকনোলজি স্কিল, বর্তমান বিশ্ব কোথায় যাইতেছে একটু দেখেন। আপনি কম্পিউটারে মুখস্থ করেন টেসলা হচ্ছে ইলন মাস্কের কোম্পানি, গাড়ির কোম্পানি, অথচ যারা টেকনোলজি সম্পর্কে সবসময় নলেজ রাখে এরা এটা মুখস্থ করে না। এরা টেসলা, স্পেস এক্স ব্যাপারটা আসলে কি, ইলন মাস্কের, ডোনাল্ড ট্রাম্প বা হচ্ছে বিল গেটস বা ওরা কি টেকনোলজি কাজ করতেছে, এআই কে বিল্ড আপ করছে, এর হিস্ট্রি কি, ওরা এগুলো আসলে জানার জন্য পড়তেছে, জানতেছে, অটোমেটিক্যালি পরীক্ষার হলে কাজে লেগে যাচ্ছে। সো জানার জন্য পড়েন। আবারও বলতেছি আইবিএ থেকে আমার স্কিল ডেভেলপ হয়েছে, সবার আইবিএতে আসা লাগবে ব্যাপারটা এমন না, কিন্তু ইংলিশ ভালোভাবে, ম্যাথ ভালোভাবে, বেসিক থেকে আইকিউ ডেভেলপ করতে হবে। ইংলিশ স্কিল অনেকক্ষণ আলোচনা করছি এই জায়গায়। ভালো বই পড়তে হবে, মোটিভেশন বই হোক, হিস্ট্রিক্যাল বই হোক, উপন্যাস হোক, কিছু না কিছু তথ্য আপনি পাবেনই। ভিডিও দেখতে হবে, ভালো কিছু ভিডিও, আল জাজিরা হইতে শুরু করে দেশের বিভিন্ন, বিবিসি বাংলা, বিবিসির বিভিন্ন হিস্ট্রিক্যাল অনেক ভিডিও পাওয়া যায়, অনেক সুন্দর করে অ্যানালাইসিস করে, বা এখন বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটররা এগুলো বানায়। তারপর যেখানে যেভাবে পান শিখতে হবে। একজন ছোট থেকে আপনাকে, একজন আপনার জুনিয়র থেকে আপনাকে শেখার মানসিকতা সেট করতে হবে। এই জিনিসগুলাই আপনার চাকরির ক্ষেত্রে আপনাকে আগাই দিবে। এগুলা থেকে আপনার বেসিক ডেভেলপ হবে, এগুলা থেকে আপনার আইকিউ ডেভেলপ হবে, এগুলা থেকে আপনার কথা বলা দক্ষতা অর্জন হবে। এগুলা থেকে আপনি যা বলবেন প্র্যাকটিক্যাল লাইফের সাথে রিলেট করে আপনি আলোচনা করতে পারবেন। সো আশা করি আমি বুঝতে পারছি। তো অনেকে আমাকে বলে ভাই ফ্লেক্স মারতেছেন, পড়াশোনা না করে আবার বিসিএস হয়, মানুষ পড়তে হাঁটু ক্ষয় পড়ে ফেলে, মাথা খারাপ হয়ে যায়, দিন দুনিয়ার হোশ থাকে না, আর আপনি নাকি খেলাধুলা করছেন তারপরেও বিসিএস এর ক্র্যাক করে ফেলছেন। এটা সম্ভব? চাপা মারার জায়গা পান না, সম্ভব না। এটা তাদের জন্যই সম্ভব না যারা দিনরাত শুধু পড়াশোনাই করছে। আমি অনেক ট্যুর করছি লাইফে, ভার্সিটি লাইফেও অনেক ট্যুর না করি, কিন্তু ট্যুর করছি। ট্যুরও তো আমাকে অনেক কিছু শেখাইছে, ট্যুর করছি অনেক, শেখাইছে। আমি আর্তেলের মতন শুধু পড়াশোনা করি নাই, আমি সব কিছুই করার চেষ্টা করছি, সব কিছুই কম বেশ করার চেষ্টা করছি। সো এই জিনিসটা মাথায় রাখতে হবে। আমার দেখা অনেক অ্যাডমিন ফরেন আছে, বুয়েট চুয়েট কুয়েট থেকে পাস করছে, পরীক্ষার বিসিএস এর 1-1.5 মাস আগে পড়াশোনা কইরা ওরা অ্যাডমিন ফরেন হয়েছে। এরকম আমার পরিচিত অনেক লোক আছে। আসলে সে 1-1.5 মাস পড়াশোনা করে নাই, 1-1.5 মাস বিসিএস এর পড়াশোনা করছে, বাট পড়াশোনা সে ভালো করে করছে।
এই ব্যাপারটা মাথায় রাখতে হবে। তো আশা করি আজকের ক্লাসের যে মূল পারপাস, আজকের যে ভাইয়া বলছেন ইংলিশ শেখার রাইট ওয়ে ইংলিশ টু ইংলিশ, বুঝি নাই। ইংলিশ ওয়ে রাইট হচ্ছে ইংলিশ টু ইংলিশ হচ্ছে বাংলা থেকে ট্রান্সলেশন করে না শেখার চেষ্টা করবেন। বাট যেহেতু আমাদের ফাউন্ডেশনটা দুর্বল, আমরা যদি ছোটোবেলা থেকে ইংলিশ টু ইংলিশ শিখতাম তাহলে পারতাম। এখন যেহেতু ফাউন্ডেশন দুর্বল, বাংলার কথাগুলাই আপনারা যেমন ইংলিশ টু ইংলিশ, আমি আমার ফ্রি হ্যান্ড রাইটিংয়ে প্রথম টেন্স এবং প্যাসিভ ভয়েস টেন্সের ক্লাসগুলো বাংলা টু ইংলিশ করাই। তারপরে সব ক্লাস বাংলা কথাটা শুধু মুখে মুখে থাকে বা মনে থাকে, শুধু ইংলিশ সেন্টেন্সটা করি, ইংলিশ সেন্টেন্সে লেখাই দিই, দেখাই দিই, বুঝাই দিই, এরকম হয়। সো এইটা রাইট ওয়ে। আপনি ইংলিশ রিডিং পড়তে থাকেন, পড়ে পড়ে ভোকাবুলারি সার্চ করেন, অর্থ দেখেন, দেখে দেখে। এটার জন্য আমার নিউজ পেপার কোর্সটা বেস্ট কোর্স, দেখে দেখে পড়ার জন্য। আমার শোনেন, আমি চাইলে নিবন্ধনের কোর্স, আমি চাইলে ব্যাংকের আলাদা কোর্স, আমি চাইলে অন্যান্য সকল কোর্স আলাদা আলাদা করে করতে পারতাম, প্রাইমারির কোর্স। আমার যেহেতু গভর্নমেন্ট জবের প্রিপারেশন আছে, আমি কৃষি ব্যাংকে সিনিয়র অফিসার ছিলাম, বিসিএস কার সুপ্রাপ্ত হয়েছি, আমি চাইলে আপনাকে ওই ধাঁচের ইংলিশ পড়াতে পারতাম, যে আপনার এনটিআরসির এবং প্রাইমারির কোর্স, ইংলিশ কোর্স, গ্রামার, বেসিক গ্রামার কোর্স, হ্যান ত্যান এসব। বেসিক গ্রামার কোর্স লাগবে কিন্তু প্র্যাকটিক্যালি পড়তে হবে। আমি ওইসব কোর্স না এনে শুধু ইংলিশ শেখার কোর্স আনছি। শুধু একটা কোর্স আমি হয়তো সামনে জব কেন্দ্রিক আনবো, সেটা হচ্ছে বিসিএস রিটেন। বিসিএস রিটেন, তাও এইটা যারা করতে চায় তাদের সবার আগে আমার ফ্রি হ্যান্ড রাইটিং কোর্সটা করে আসতে হবে। যারা না করে ভর্তি হবে তাদেরকে এটার সাথে একটা এক্সট্রা ফি সহ ফ্রি হ্যান্ড রাইটিংয়ের আগে রেকর্ডেড কোর্সে এনরোল করিয়ে তারপর বিসিএস রিটেন কোর্স করাবো আমি। বিসিএসে যেহেতু হিউজ আরও অনেক সিলেবাস আছে, প্যাসেজ ভালো করে আনসার করতে পারা, এখানে আরও অনেক কিছু আছে। তো তবে যে আমার ফ্রি হ্যান্ড রাইটিং কোর্স আর কম্বো প্যাকেজ করবে, তার বিসিএসের কোর্সের ডেভেলপমেন্টে সুন্দরভাবে হয়ে যাবে নিজে নিজে। কিন্তু অনেকে আছে তারপরও অনেক খুঁটিনাটি, ইংলিশ তো বিশাল জগৎ, অনেক খুঁটিনাটি সমস্যা থাকে, তাদের জন্য ইন ফিউচারে আমি বিসিএস কেন্দ্রিক একটা করে ব্যাচ শুধু আনবো, আর কোনো ব্যাচ আনবো না। এই কোর্সটাই বিসিএস প্লাস ব্যাংকে কাজে লাগবে। বিসিএস প্লাস ব্যাংক, যারা বড় ফার্স্ট ক্লাস জবগুলো রিটেন ক্র্যাক করতে চান, যেমন আইবিএ হইতে পারে, এখানে আইবিএ রিটেন হইতে পারে, তাদের জন্য এই কোর্সটা কাজে লাগবে। বিসিএস যেমন 47 বিসিএসকে সামনে রেখে আমি কোর্স আনবো, 46 বিসিএস তো শেষ পর্যায়ে, 47, 48 এভাবে করে শুধু একটা করে বিসিএসের 3-4 মাস আগে দিয়ে এরকম একটা কোর্স আনবো। তার আগে রিটেন কোর্স সবাই ফ্রি হ্যান্ড রাইটিং করবে, যারা করবে না তাদেরকে এক্সট্রা পেমেন্টের মাধ্যমে রিটেন কোর্সটাতে যুক্ত করে দেওয়া হবে, এটা মাথায় রাখবেন। সো আজকের আলোচনা এই পর্যন্তই, দেখা হবে ইনশাল্লাহ আপনাদের সাথে বিভিন্ন সময় বিভিন্ন। এরপরে আরেকটা ক্লাস করাবো আইবিএতে ক্র্যাক করার জন্য কিভাবে পড়াশোনা করা উচিত, অবশ্যই করবেন ইনশাল্লাহ। সো থ্যাংক ইউ সো মাচ। বেশ, দর্শন পরে কেন আইবিএতে ভর্তি হয়েছেন? দর্শন পরে আইবিএতে ভর্তি হয়েছি ব্যাপারটা এমন না, ব্যাপারটা হচ্ছে আইবিএ উচ্চতর ডিগ্রি, এটা নিলে ভালো হবে, এটা ভালো ডিগ্রি। এটা আবার কেমন কোয়েশ্চেন, দর্শন পরে আইবিএতে কেন গেছেন? কেউ আবার ভালো ডিগ্রি অক্সফোর্ডে, আপনি ডাবিতে পরে কেন অক্সফোর্ডে গেছেন, এটা কোনো কোয়েশ্চেন হইতে পারে? অক্সফোর্ডে যদি একটা ভালো ডিগ্রি, অক্সফোর্ডে পড়তে পারলে, তো অক্সফোর্ডের যদি ডিগ্রির সুযোগ থাকে কে নিবে না? বা এরকম এখন বলতে পারেন ভাই না, সুযোগ অনেকেরই চাইলে করতে পারে কিন্তু যায় না তো অনেকে। হ্যাঁ, যায় না। আইবিএতে গেছি, একটা ভালো উচ্চতর ডিগ্রি হলো, কোয়ালিফিকেশান বাড়লো, কানেক্টিভিটি বাড়লো, এটা আমার প্র্যাকটিক্যাল লাইফে কাজে লাগবে, বাস্তবিক লাইফে কাজে লাগবে, এই জন্য গেছি। নিজেকে আরও দক্ষ করার জন্য গেছি। আমি নটরডেমের টপ স্টুডেন্টদের মধ্যে একজন, কিন্তু আমি অনার্স লাইফের পরীক্ষাটা একটু খারাপ করছিলাম, যাই হোক এই হিস্ট্রি বলে লাভ নাই। সো দ্যাটস অল ফর টুডে, থ্যাংক ইউ সো মাচ। জাস্ট ওয়ার্ক অন, try to develop your skills, and I think in this way you will be able to crack any kind of exams in your life. So hope for the best, আশা করি ক্যারিয়ারে অনেক ভালো করবেন। এই জয়েন ইংলিশ প্ল্যাটফর্মটা সবাইকে শেয়ার করেন, রিকোয়েস্ট থাকলো সবার কাছে ছড়াক। আমার মনে হয় যে আরেকটু দ্রুত ছড়ানো উচিত এই প্ল্যাটফর্মটা। আপনারা বেশি ছড়ান হচ্ছে বিসিএস কীভাবে পাস করতে হবে, ব্যাংক কীভাবে করতে হবে, এই ধরনের কোর্স বেশি করার চেষ্টা করেন। কিন্তু আমি বলবো ইংলিশ আগে শেখেন, তারপরে দেখেন বিসিএস এর ব্যাংক ইংলিশ কত ইজি মনে হয় আপনাদের কাছে। থ্যাংক ইউ সো মাচ।